আসসালামু আলাইকুম। আইসিটি পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় লেকচারে স্বাগতম। গত ক্লাসে আমরা 445 পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম। আজ শুরু হচ্ছে অ্যাসেম্বলার বা অ্যাসেম্বলি ভাষা কি। এখানে বেশ কয়েকটা পরিভাষা আছে, যে সেকেন্ড জেনারেশন ভাষা, সাংকেতিক ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলার মূলত কি, এখানে প্রথম লাইনটা ইম্পর্টেন্ট। অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করার জন্য ব্যবহৃত অনুবাদককে অ্যাসেম্বলার বলা হয়। অনুবাদক বা ট্রান্সলেটর, এখানে অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করতে হবে, অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার যে ভাষায় বুঝতে পারে সেই ভাষায় অনুবাদ করার জন্য একটা প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রামকে বলা হয় অ্যাসেম্বলার। অর্থাৎ অ্যাসেম্বলি ভাষা থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে এটাকে কনভার্ট করতে হবে। এটা দুটো উদাহরণ আছে, জিএএস এবং জিএনইউ অ্যাসেম্বলার্স। এই পার্থক্য ইম্পর্টেন্ট না, আমাদের মূল কাজ হলো প্রোগ্রামের সংগঠন থেকে। এটা বুঝতে হলে এখানে প্রোগ্রামের সংগঠনকে প্রোগ্রামের সংগঠন বলতে প্রোগ্রামের গঠন রীতিকে বোঝায়। প্রত্যেক প্রোগ্রামের প্রধানত তিনটা অংশ থাকে: ইনপুট, প্রসেস এবং আউটপুট। এটা পড়ার আগে আমাদের কয়েকটি চিহ্ন সম্পর্কে ধারণা রাখতে হবে। তার আগে আমরা যেটুকু রিডিং পড়ার দরকার সেটা দেখব। প্রথমে যেটা প্রয়োজনীয় জিনিস সেটা হলো অ্যালগোরিদম। এখানে প্রথম লাইনটা ইংরেজিতে লেখা আছে, অ্যালগোরিদম ইজ এ স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফর সলভিং আ প্রবলেম। অর্থাৎ সমস্যা সমাধানের জন্য যুক্তিসম্মত ও পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে অ্যালগোরিদম বলা হয়। এটা সংজ্ঞাটা মনে রাখতে হবে, বাকিগুলো ইম্পর্টেন্ট না। অ্যালগোরিদমের পরে যেটা অ্যালগোরিদমের সম্পর্কিত সেটা হলো ফ্লো চার্ট। যে চিত্রভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয় তাকে ফ্লো চার্ট বলে। অর্থাৎ ফ্লো চার্ট বলতে বোঝায় আমরা একটা কাজের যে লিস্ট বানাই, যে ধরো সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা যে কাজগুলো করি, এই কাজগুলোকে যদি একটা তালিকা করে তীর চিহ্নের মাধ্যমে একের পর এক সাজানো হয়, তাহলে যেটা পাওয়া যায় তাকে বলা হয় ফ্লো চার্ট। অর্থাৎ ধারাবাহিকতা, মানে কাজের ধারাবাহিকতা বর্ণনা করে যে এই তালিকাটা, সেটা হলো ফ্লো চার্ট। আশা করি বোধগম্য হয়েছে। এই চিহ্নগুলো আমরা এখান থেকে পড়ব। প্রথমে একটা ডিমের মতো চিত্র দেখা যাচ্ছে, অর্থাৎ দুই দিকে চাপা বৃত্ত। এটা হলো শুরু বা শেষ নির্দেশ করে, যেটাকে ইংরেজিতে লিখতে হয় স্টার্ট বা স্টপ। স্টপের পরিবর্তে এখানে এন্ডও লেখা যেতে পারে। তারপরের চিহ্নটা হলো সামান্তরিক চিহ্ন। সামান্তরিক চিহ্ন বোঝায় হলো ইনপুট এবং আউটপুট। এই আউটপুটকে আমরা প্রিন্ট ধরবো, কারণ প্রোগ্রামে আমরা যখন ফ্লো চার্ট করবো তখন প্রিন্ট শব্দটা আসবে। আর আয়তকার যে চিহ্নটা, এটাকে বলা হয় প্রক্রিয়াকরণ চিহ্ন। অর্থাৎ প্রসেসের মাঝখানে যে ইনপুট এবং এই যে আমরা যখন আউটপুট দেব, তখন আউটপুটের মাঝখানে যে স্টেপগুলো থাকবে সেই স্টেপগুলো হলো প্রক্রিয়াকরণ ধাপ। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের নির্দেশনা থাকবে, বর্ণনা থাকবে, এগুলো আর কি। আর এই যে রম্বস আকৃতি, রম্বসটাকে কিন্তু আমরা এভাবে আঁকাতে পারতাম, কিন্তু এভাবে আঁকালে ভিতরে জায়গাটা বেশি পাওয়া যায় না। সিদ্ধান্ত লেখার জন্য তার রম্বসটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে এভাবে লেখা হয়। এটা হলো সিদ্ধান্ত, বা যেটা ডিসিশন থাকবে ইয়েস অথবা নো। পরবর্তী একটা হলো ছোট একটা বৃত্ত, যেটা সংযোগ বোঝায়। এখানে কিছু বিষয় মনে রাখতে হবে। প্রোগ্রামিংয়ে আমরা অথবা লিখবো না, কারণ প্রোগ্রামাররা তাদের ভাষায় যেভাবে রচনা করেছে তাতে অথবার পরিবর্তে দুইটা দাগ বসবে। অর্থাৎ কিবোর্ডে আমরা মোবাইলে তো অথবা লিখতে পারি না, অর্থাৎ প্রোগ্রামার মানে যে আমরা সি প্রোগ্রামিং পড়বো, সি প্রোগ্রামিংয়ে কোনো বাংলা বা ইংলিশ এভাবে লেখা যায় না, যার পরিবর্তে একটা চিহ্ন ব্যবহার করতে হয়, যে দুইটা ডাবল দাড়ি যেটা। আর গুণের পরিবর্তে স্টার ব্যবহার করতে হবে, এবং ভাগের পরিবর্তে স্ল্যাশ, এবং এর পরিবর্তে ডাবল %, এবং পাইয়ের পরিবর্তে 3.1416, কারণ মোবাইলে পাই লেখা যায় না আর
সি প্রোগ্রামিংয়ে পাই এর কোনো ভ্যালু বা পাই যে সিম্বলটা, এটার কোনো ভ্যালু সেখানে ইনপুট করা নেই, যার কারণে আমরা 3.1416 দিয়ে ফ্লো চার্টের অঙ্কগুলো যখন করবো, সমস্যা সমাধান করবো, তখন পাওয়া যাবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, টোটাল সি প্রোগ্রামিংয়ে কোনো বড় হাতের অক্ষর ব্যবহার করা যাবে না। ইংরেজির সকল অক্ষর ছোট হাতের হবে, নো ক্যাপিটাল লেটার্স। এখন ফ্লোচার্ট অঙ্কন করা এখানে আমরা প্রথমে শিখব যে আমাদের সমস্যাটা দিয়েছে 3টি সংখ্যার গড় নির্ণয় করে ফ্লোচার্ট অঙ্কন করতে হবে। আমরা প্রথমে শুরু করব স্টার্ট দিয়ে, তারপর ইনপুট এতে 3টা সংখ্যাকে আমরা ধরি এ বি সি। এই 3টা সংখ্যার ইনপুট আমরা দিব এ বি সি হিসেবে। এখন ইনপুটে এখানে যেহেতু একটা ইনপুট আউটপুটের বিষয় আছে, মানে আমরা তথ্য কোনটা নিব সেটা আসছে, তখন আমরা অবশ্যই সামান্তরিক চিহ্ন ব্যবহার করব। সামান্তরিক আগানোর পরে আমরা কি করতে চাচ্ছি যে 3টা সংখ্যার গড় নির্ণয় করতে হবে। গড় নির্ণয় করার অর্থ কি, আমরা 3টা সংখ্যাকে যোগ করব, যোগ করে তারপরে 3 দিয়ে ভাগ করব। আসলে প্রোগ্রামিং করার ক্ষেত্রে আমাদের ইংরেজি এবং গণিতে দক্ষতা থাকতে হবে। এই কারণে যারা ইংরেজি এবং গণিতে ভালো তাদের জন্য প্রোগ্রামিং করাটা খুব সহজ হয়, কারণ টোটাল যেই প্রসিডিউরটা সেটাই লজিক, ম্যাথ এবং ইংলিশটাই ইম্পর্টেন্ট। আমাদের কাজ হলো এখন 3টা সংখ্যার গড় বের করা। প্রথমে আমরা এই 3টা সংখ্যা এ বি সি নিয়েছি, কারণ আমরা এখানে 1 2 3 কেন নিলাম না, এই এ বি সিকে বলা হয় ভ্যারিয়েবল বা চলক। প্রোগ্রামিংয়ে কম্পিউটার তো আর এ বি সি 1 2 3 এগুলো মনে রাখবে না। 1 2 3 মনে রাখার জন্য প্রত্যেকটার একটা করে ভ্যারিয়েবল রাখা লাগবে, যেমন এ বি সি, এভাবে অনেকগুলো এক্স ওয়াই জেড এগুলো রাখতে হয়। কারণ আমরা তো কম্পিউটার তো মেমোরিতে সব কিছু সংরক্ষণে রাখে। আমরা যদি সকালবেলায় আজকে শেখায় যে 5 + 5 কত হয়, বা একটা ম্যাথ শেখানো হলো, 1 সপ্তাহ পরে কিন্তু আমরা সেটা ভুলে যাবো। কিন্তু কম্পিউটারে যেটা একবার ইনপুট দেওয়া হয়, ওই কম্পিউটার নষ্ট না হওয়া পর্যন্ত ওই ইনপুটটা ওর ভিতরেই থাকবে সারা জীবন, মেমোরিতেও সংরক্ষণে থাকে। অর্থাৎ এখানে আমাদের বোঝাতে হবে যে আমরা 3টা সংখ্যার গড় নির্ণয় করবো। তার জন্য এখানে বলা যায় যে ফর্মুলা বের করার মতো কম্পিউটারকে বলে দিতে হবে যে কোনো সংখ্যা যদি এইভাবে ইনপুট করে তাহলে আমরা রেজাল্ট হিসেবে সংখ্যাটার গড় বের করবো। তো ইনপুটে ভ্যারিয়েবল এ বি সি দেওয়া হলো। এখন 3টা সংখ্যা যোগ করলে সেটাকে ইংলিশে সামেশন বলা হয়। সামেশন বড় না লিখে আমরা সামেশনের প্রথম অক্ষর এস ব্যবহার করবো, এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। এই ফর্মুলাটা এখানে প্রসেস যেই ধাপ সেখানে বসবে। সামেশন নির্ণয় করা শেষ। এখন আমাদের নির্ণয় করতে হবে এই 3টা সংখ্যার গড়। অর্থাৎ আমাদের ফর্মুলাটা এইভাবে হবে এ প্লাস বি প্লাস সি বাই 3। তাহলে তো আমরা যেটা পাবো সেটা হলো গড় বা এভারেজ। এখন এটা পাওয়ার জন্য আমরা শুরুতেই একটা জিনিস শিখেছিলাম যে ভাগের পরিবর্তে আমাদের ব্যবহার করতে হবে স্ল্যাশ। এখন এই যে এস পাওয়া গেল, এই এসটাকে আমরা ভাগ করব 3 দিয়ে। সেটাকে প্রকাশ করার জন্য আমরা এভারেজ, এখন এভারেজকে সংক্ষেপে আমরা এবিসি লিখলাম। অবশ্যই এখানে এ অক্ষরটা ছোট হাতের হবে, কারণ আমরা শিখেছি যে সি প্রোগ্রামিংয়ে কোনো বড় হাতের অক্ষর সাপোর্ট করে না। যেহেতু কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, তাই ছোট ছোট ভুলও এরা মানে অনেক বড় করে দেখে বা সেগুলোকে মনে রাখে। এখন আমাদের সামেশন নির্ণয় করা শেষ। এভারেজ নির্ণয় করার জন্য এস বাই 3, এটা হবে ফর্মুলা। এখন আমাদের ইনপুট শেষ, দুটো প্রসেস শেষ, কারণ এই দুটো ধাপ ইনপুটের পরে। এখন আমাদের এটাকে আউটপুট দিতে হবে। আউটপুট দেওয়ার জন্য আমাদের যেটা লিখতে হয় সেটা হলো প্রিন্ট। এখন প্রিন্ট করব কোনটা, আমাদের প্রিন্ট করতে বলছে 3টা সংখ্যার গড় নির্ণয় করার জন্য। 3টা সংখ্যার গড় নির্ণয় করার জন্য যেহেতু বলেছে আমাদের রেজাল্ট লাগবে অবশ্যই এভারেজটা, যেটা আমরা বের করব। এখন এভারেজটা প্রিন্ট করার জন্য আমাদের অবশ্যই ইনপুট এবং আউটপুট, এটা হলো ইনপুট আর এটা হলো আউটপুট। এখন আউটপুটের জন্য আমাদের চিহ্ন একই, সামান্তরিক চিহ্নের ভিতরে প্রিন্ট এভিজি বা যেটা এভারেজ সেটা শেষ। এখন পরবর্তী পুরো প্রসেসটা শেষ হয়ে যাওয়ার জন্য আমাদের শেষে আবার ওই ডিম্বাকৃতির ওটা আঁকিয়ে ভিতরে স্টপ। আমাদের তাহলে 3টা সংখ্যার গড় নির্ণয় করার ফ্লোচার্ট হয়ে গেল। এরপরে আসে
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাই তো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন এই ফর্মুলাটাকে আমাদের ফ্লোচার্টের মাধ্যমে প্রকাশ করতে হবে। একটু চিন্তা করা যাক আমাদের কি কি করতে হয়। এখন আমাদের এখানে দেওয়া আছে ক্ষেত্রফল, তাহলে আমাদের কী লাগবে? অবশ্যই ভূমি লাগবে। আমরা যদি ধরি ভূমি ইকুয়াল টু বি এবং উচ্চতা ইকুয়াল টু এইচ, তাহলে আমাদের ফর্মুলাটা কেমন হবে? হাফ ইন্টু বি ইন্টু এইচ, এইটা। কিন্তু হাফ ইন্টু বি ইন্টু এইচ কি সি প্রোগ্রামিংয়ে লেখা যাবে? লেখা যাবে না, কারণ সি প্রোগ্রামিংয়ে এই গুণ চিহ্ন নেই, আমাদের অবশ্যই এখানে স্টার চিহ্ন ব্যবহার করতে হবে। অর্থাৎ তাহলে ফর্মুলাটা হয় হাফ ইন্টু বি ইন্টু এইচ। এটাকে আমরা যখন ফ্লো চার্টে করবো তখন সেটা দাঁড়াবে এরকম। প্রথমে স্টার্ট, অবশ্যই ডিম্বাকৃতির ভিতরে স্টার্ট লিখে পরবর্তীতে যেতে হবে। তারপর ইনপুট এ বি, আমরা ভূমিকে এখানে এ ধরতে পারি, ধরি ভূমি এ এবং উচ্চতা হলো বি। তাহলে ফর্মুলাটা হবে হাফ। এখন 1/2 লেখাটাকে না লেখাই ভালো, কারণ অনেক ক্ষেত্রে আমরা এটাকে যখন লিখব 1/2, এটা না লিখে আমরা চেষ্টা করবো 1/2 ইকুয়াল টু 0.5 লেখার জন্য। এখন আমাদের নির্ণয় করতে হবে হলো এরিয়া। এরিয়া নির্ণয় করার ক্ষেত্রে ফর্মুলা হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মাঝখানে এই স্টার চিহ্ন দিয়ে গুণ করে বোঝাচ্ছে। এখন আমাদের প্রিন্ট যেটা আউটপুট নির্ণয় করতে হবে সেটা হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। আউটপুটে আসবে প্রিন্ট এরিয়া, অর্থাৎ যে ক্ষেত্রফলের আমরা সূত্র বসালাম সেটাকে আউটপুট হিসেবে প্রিন্ট এরিয়া আসবে এবং স্টপের মাধ্যমে এই ফ্লোচার্টটা শেষ করতে হবে। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ে ফ্লোচার্ট অঙ্কন করা হয়ে গেল। এবার আসছে একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ফ্লোচার্ট অঙ্কন। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার। এখন আমরা শুরুতে একটা কথা বলেছিলাম যে পাই এর পরিবর্তে আমরা লিখব 3.1416। আবার ফর্মুলাটা হয় পাই আর স্কোয়ার, কিন্তু আর স্কোয়ারটা আমরা লিখতে পারি না, কারণ সি প্রোগ্রামিংয়ে আর এর উপরে এইভাবে চিহ্ন দেওয়া যায় না, বাট আর স্কোয়ার যেটা আমরা লিখবো সেটা না লিখে আর স্কোয়ারকে আমরা লিখব পাই ইন্টু আর ইন্টু আর, এভাবে লিখব। তাহলে ফ্লোচার্টটা কেমন হবে? শুরুতে হলো স্টার্ট, শুরুতে এবং শেষে স্টার্ট স্টপ থাকবে, মাঝেরগুলো হলো আসল কাজ। ইনপুট আর সামান্তরিক চিহ্ন হবে অবশ্যই ইনপুট আর, কারণ আমরা যেহেতু বের করবো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়, আমাদের গুণ করতে হবে আর দিয়ে, কারণ আমাদের ব্যাসার্ধ না দেওয়া থাকলে আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারবো না। এখন ব্যাসার্ধ আর ধরে নিই, আর কি কম্পিউটারে ইনপুট করলাম, ইনপুট করার পরে আমাদের বের করতে হবে ক্ষেত্রফল বা এরিয়া। এরিয়া ইকুয়াল টু 3.1416 ইন্টু আর ইন্টু আর, যে আমরা লিখেছিলাম পাই আর স্কোয়ার, এটাকে সমান সমান লেখা যায় পাই ইন্টু আর, এটা লিখব। এরপর প্রিন্ট করবো কোনটা, অর্থাৎ আউটপুটে আমাদের আসবে হলো এরিয়া, তাই এরিয়া আউটপুটে দিয়ে আমরা স্টপ করে দেবো, অর্থাৎ ফ্লোচার্টটা শেষ হলো। পরবর্তী যে ফ্লোচার্টটা আছে সেটা হলো ভূমি 7 সেন্টিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার। এখানে একটু চিন্তা করার বিষয়, এর আগে কিন্তু আমরা এ বি এই ভ্যারিয়েবলগুলো ধরে নিয়েছিলাম, এখন কিন্তু ভ্যারিয়েবল দেওয়া নেই, সরাসরি মান দেওয়া রয়েছে, অর্থাৎ ভূমির মান এবং উচ্চতার মান দেওয়া রয়েছে। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে সেই জিনিসটা আমরা কীভাবে করব? এখন এখানে প্রথম লাইনটা দেখার পরে স্টার্ট দিয়ে অবশ্যই শুরু হবে। এখন প্রথম লাইনটায় কেন আমরা সামান্তরিক চিহ্ন দিলাম না, এই কারণটা সর্বপ্রথম প্রশ্ন আসে। আমরা একটা সামান্তরিক আঁকি, যে ইনপুট এ কমা বি, যেটা আমরা দিয়ে আসছি এতক্ষণ ধরে,
কিন্তু আমাদের একটা জিনিস বিষয়, আমাদের কিন্তু মান দেওয়া আছে 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। মান দেওয়া থাকলে আমাদের এখন ক্ষেত্রফল নির্ণয় করতে হবে মানকে যোগ বিয়োগ গুণ ভাগ যেভাবে করে আগে যে ফর্মুলা শিখছিলাম যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন আমাদের কম্পিউটারে কিন্তু অলরেডি ভ্যারিয়েবল দেওয়া আছে যে এ বি এ ভ্যারিয়েবল মাধ্যমে আমাদের কিন্তু এখন মান দেওয়া আছে, এখন ইনপুটে কোনো ভ্যারিয়েবল দেওয়া লাগবে না। তখন আমরা লিখব a ইকুয়াল টু 7, b ইকুয়াল টু 5। তখন কম্পিউটারের মেমোরিতে চলে যাবে যে a এর মান 5 এবং b এর মান a এর মান 7 এবং b এর মান 5। এখানে অনেকে একটা ভুল করে, এটা আবার লেখে ইনপুট a ইকুয়াল টু 7, b ইকুয়াল টু 5। এখন ইনপুটে তো আমার ভ্যারিয়েবল আছে অলরেডি, তাহলে কেন আবার ইনপুট লেখা লাগবে? যেহেতু এটা ইনপুট না, সরাসরি আমরা প্রসিডিউরে চলে যাচ্ছি, তখন এখানে কোনো সামান্তরিক চিহ্ন হবে না, সেটা অবশ্যই এই আয়তক্ষেত্র হবে, কারণ এটা একটা প্রসেস, একটা ধাপ, কারণ আমার ইনপুটের ধাপ অলরেডি আছে যার মাধ্যমে আমরা এই ক্ষেত্রফলটা বের করব। এখানে সূত্র একই আবারও, যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এ গুণ বি, তাই না? এখানে কেন আমরা এখানে এই 7 এবং 5 দিলাম না? কারণ কম্পিউটারের কিন্তু মেমোরিতে 7 এবং 5 নেই, মেমোরিতে আছে এ এবং বি। আমরা সেট করে দিয়েছি যে এ এর মান 7 এবং বি এর মান 5। তাহলে কম্পিউটার তো ওই 7-5 গুণ করবে না, গুণ করবে হলো এ এবং বি এর, আর এ এবং বি এর মান ইনপুট দেওয়াই হয়ে গেছে 7 এবং 5। তখন ক্ষেত্রফলের সূত্রটা আসবে এরিয়া ইকুয়াল টু 0.5 ইন্টু এ ইন্টু বি, এবং পরে প্রিন্ট এরিয়া এবং শেষে স্টপ ফ্লোচার্টটা হয়ে গেল। তাহলে এখানে মনে রাখার একটা বিষয়, সেটা হলো যদি কোনো কিছু মান দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা ইনপুট করে আবার ভ্যারিয়েবল দিয়ে সেটা লিখব না, তখন আমাদের সামান্তরিক হবে না, তখন আমাদের হবে হলো আয়তক্ষেত্র দিয়ে ফ্লোচার্টটা শুরু হবে। এটা মনে রাখতে হবে অবশ্যই। গেল। এখন আরেকটা প্রশ্ন আসছে এখানে, যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 3 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট আয়তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করো। এখন আয়তের ক্ষেত্রফল আমরা কি জানি? আয়তের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হলো আয়তের ক্ষেত্রফল, আমরা জানি। এখন আমাদের কাজ কি? 5 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 3 সেন্টিমিটার প্রস্থ দেওয়া আছে, তাহলে এখানে কি আমরা এটাকে এ বি ধরে নিতে পারি না? তাহলে 5 সেন্টিমিটারকে দৈর্ঘ্যকে এ ধরলাম এবং প্রস্থকে বি ধরলাম। বি ধরলে তাহলে প্রথমে ফ্লোচার্টটা কেমন হয়? প্রথমে শুরু, তারপরে আমরা আগের প্রসেসের মতো এ ইকুয়াল টু 5, বি ইকুয়াল টু 3, কারণ এ কে ধরছি দৈর্ঘ্য, বি কে ধরছি প্রস্থ। এখন এটাকে এরিয়া বের করতে হবে, এরিয়া ইকুয়াল টু কি 5 গুণ 3। এটা কি সঠিক? এটা সঠিক না, এখানে একটা অ্যান্সারে ভুল আছে। দুঃখিত, এখানে টাইপিংয়ে মিস্টেক ছিল। তাহলে এখানে আমরা এ এর মান 5 ধরছি এবং বি এর মান 3 ধরছি, অর্থাৎ এ মানে দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং প্রস্থ 3 সেন্টিমিটার। এখন এই দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে আমরা পাবো হলো আয়তের ক্ষেত্রফল। আয়তের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এখন এটাকে প্রিন্ট করতে হবে। ইনপুট আউটপুট অবশ্যই সামান্তরিক চিহ্ন, প্রিন্ট এরিয়া, আমরা এরিয়াকে সাথে প্রিন্ট করে দিলাম এবং স্টপ দিয়ে শেষ করে দেবো। এবং প্রত্যেকটা চিত্রের মাঝখানে অবশ্যই এমন একটা তীর চিহ্ন দিতে হবে, এমন একটা তীর চিহ্ন দিয়ে প্রত্যেকটা প্রসিডিউর শেষ করতে হবে। তাহলে আমরা মান বসিয়ে দেওয়া আছে, আমরা আয়তক্ষেত্রফল নির্ণয় করার ফ্লোচার্টটা অঙ্কন করা শেষ হলো। আজকের লেকচারে